আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 3 অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। প্রথম কথা বুঝো যে ফিনান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো কি অর্থের সময়মূল্য। এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আমাদের ফিনান্সের প্রত্যেকটা চ্যাপ্টারই কি গুরুত্বপূর্ণ। এজন্য এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে বুঝতে হবে। আর এই চ্যাপ্টার পুরো ফিনান্সে প্রচুর ফর্মুলা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, কিন্তু আমরা কোনো ফর্মুলা মুখস্থ করব না, ফর্মুলাগুলোর পিছনে কারণ এবং তার কনসেপ্টগুলো বুঝে আমরা করব। তো প্রথমে আসো অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি। প্রথমে আসো দেখি, যদি এবার খেয়াল করি এই অর্থ আর এই মূল্য, তাহলে অর্থের মূল্য এটাকে একটা পার্ট করতে পারি অর্থের মূল্য, আর এখানে সময়কে চাইলে আমরা আলাদা করতে পারি সময়। তাহলে এই অধ্যায়ের যে নামটা সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থের মূল্য আর এটা হলো কি সময়। তাহলে অর্থের মূল্য বলতে আমরা কি বুঝি? অর্থের অ্যাকচুয়াল মূল্য বলতে আমরা বুঝি অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের ক্রয় ক্ষমতা। তার মানে অর্থের মূল্য বলতে আমরা কি বুঝি? অর্থের ক্রয় ক্ষমতা। তার মানে অর্থের ক্রয় ক্ষমতার ফলেই আসলে অর্থের কি আছে? মূল্য আছে। আর এখানে সময় বলতে আমরা বুঝি আমাদের যে সময় টাইম, সেই টাইমটাকে বুঝি। তো টাইমটা নর্মালি আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। তবে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করি। একটা হলো বর্তমান, ভবিষ্যৎ, আর একটু যদি আমরা চিন্তা করি যে যা ঘটে গেছে, হ্যাঁ, তার মানে যা পূর্বে ঘটেছে সেটা কি আমাদের অতীত সময়। তাহলে অতীত সময়। ফিনান্সে আমাদের দুইটা টাইমকে বিবেচনা করা হয়। ফিনান্সের 3টা টাইমের পরিবর্তে 2টা টাইমকে বিবেচনা করা হয়, কারণ এখানে আমরা কি ডিসিশন নিব? ফাইন্যান্সিয়াল ডিসিশন নিব। তো ফাইন্যান্সিয়াল ডিসিশন যদি নিতে চাই তাহলে আমাদের এই অতীত সময়ে যা ঘটে গেছে তার কোনো ইফেক্ট আমাদের পড়বে না। এজন্য ফিনান্সে আমরা যখনই দেখব তখন আমরা এই অর্থের এই দুইটা সময়ের মূল্য বের করি। একটা হলো প্রেজেন্ট টাইমের, একটা হলো প্রেজেন্ট ভ্যালু বের করি, আর একটা বের করি কি আমরা ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু দেখো তো এতটুকু কথা বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমরা অর্থের কি বের করব? আমরা মেইনলি এই চ্যাপ্টারে কি শিখবো? অর্থের ক্রয় ক্ষমতা বর্তমানে কিরকম, ভবিষ্যতে কিরকম, এবং এই অর্থের ক্ষমতা যাচাই করার জন্য এই দুইটা টাইমকে আমরা কি করব? নির্ণয় করব। নির্ণয় করে দেখব যে আমরা টাকা যদি আমরা এখানে খাটাই অথবা যদি এখানে ইনভেস্ট করি তাহলে আমরা লাভবান হব নাকি লসে থাকবো। এই ডিসিশন মেকিং এর জন্য আমরা অর্থের সময়মূল্য চ্যাপ্টারটা কি করব? শিখবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার দেখো এই অর্থের সময় মূল্য এই পুরা কনসেপ্টটাকে পরিচালনা করে কে? মানে এই অর্থের সময় মূল্য পরিবর্তন হয় না? অর্থের সময় মূল্য কি হয়? পরিবর্তন হয়। তো এই যে বর্তমান এবং ভবিষ্যতে যে পরিবর্তন হয় তার পিছনে উপাদান কে কে কাজ করে? দুইটা উপাদান কাজ করে। অর্থের সময় মূল্য, মূল্যের পরিবর্তন। দেখো অর্থের সময় মূল্যের পরিবর্তন এইটা নির্ভর করে আমাদের দুইটা উপাদানের উপর। কয়টা উপাদান? দুইটা। একটা হইল আমাদের সুদের হার, দ্যাট মিনস আমাদের আয়ের উপর ডিপেন্ড করে। এটা হলো কি বছর বা সময়, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো এখন যদি আমরা চিন্তা করি অর্থের সময় মূল্য পরিবর্তন ঘটে কাদের কারণে? দুইটা কারণ, মেইন দুইটা কারণে। এক হলো সুদের হার, আরেকটা হলো কি বছর। তো এখন এই বছর তো সিম্পল জিনিস, আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এত বছর পর কত টাকা হবে, তাহলে বছরটা একটা স্পেসিফিক দেওয়া থাকবে। আর এখানে সুদ হার বুঝতে হলে সুদের আবার কনসেপ্টটার পিছনে আবার একটুখানি ব্যাকগ্রাউন্ড আলোচনা। সুদকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটাকে বলি সরল সুদ, সরল সুদ, যাকে ইংলিশে বলি কি আমরা সিম্পল ইন্টারেস্ট, যাকে আমরা এসআই দ্বারা প্রকাশ করি। আর একটা হইল আমাদের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, যাকে আমরা বলি কি কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং ইন্টারেস্ট, যাকে আমরা সিআই দ্বারা প্রকাশ করি। এখন এই দুইটা কনসেপ্টের কারণে এই যে সুদের হারটা কোনটা হবে এইটা আমাদের প্রথমে বুঝতে হবে, যে এটা কোন সুদের কথা বলছে, সরল সুদ বলছে নাকি চক্রবৃদ্ধি সুদ বলছে। যদি সরল সুদ বলে তাহলে সরল সুদের কনসেপ্ট অনুযায়ী আমরা আগাবো, যদি চক্রবৃদ্ধি সুদ বলে চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী আগাবো। তবে সাধারণত আমাদের এই অধ্যায়ে
চক্রবৃদ্ধি সুদের কথা ডাইরেক্টলি বলতে নাও পারে, তবে সরল সুদের কথা বলা থাকবে। তার মানে সরল সুদ যদি প্রশ্নগুলো লেখা থাকে কি বুঝবো, এটা কম্পাউন্ডিং ইন্টারেস্টে করতে হবে। কথা বুঝতে পেরেছো এতটুকু? তো এখন এই যে আমরা আলোচনাটা করলাম, এখানে কোনো সমস্যা আছে? নাই। তাহলে আমরা এখন আগে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুইটা জিনিস আসলে ফাংশন করে কিভাবে, কাজ করে কিভাবে, সেটা আগে বুঝবো। দেন এই ইফেক্ট ধরে আমরা পরবর্তী কি প্রেজেন্টেবল এবং ফিউচারেবল আলোচনা করব। তো আসো আমরা সরল সুদ বলতে কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো সরল সুদ বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবো? সরল সুদ সরল সুদ বলতে আমরা কি বুঝি, যে সুদ শুধুমাত্র আসল অর্থের উপর প্রদান করা হয়। কিসের উপরে? আসল অর্থ। আসল অর্থ বলতে কি বুঝি, যে যেই টাকা আমরা জমা করব সেই টাকার উপরে কতটুকু সুদ আমরা পাবো। তার মানে কি সরল সুদ বলতে কি বুঝি, শুধুমাত্র যে সুদ শুধুমাত্র আসল অর্থের উপর প্রদান বা প্রাপ্তি হয়ে থাকে তাকে সরল সুদ বলে। এখন আমরা তো এর সংজ্ঞাটা আলোচনা করলাম। সরল সুদে কি বললাম আমরা, যে যে সুদ শুধুমাত্র আসল অর্থের উপর প্রদান করা হয় বা প্রাপ্তি হয়। তার মানে আসল অর্থের উপর প্রাপ্তি বা প্রদান হয় তাকে সরল সুদ বলি, এতটুকু তো বুঝলাম, কিন্তু এর যে ফাংশন সেটা তো বুঝিনি। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব সরল সুদের কনসেপ্টে। হ্যাঁ, তো একটা উদাহরণ লিখি আমরা। জনাব রাহেল 10,000 টাকা জনতা ব্যাংকে 10% সরল সুদে জমা করেন। পাঁচ বছর পরে কত টাকা পাবে? দেখো একটা প্রশ্ন আমি লিখলাম যে জনাব রাহিল 10,000 টাকা জনতা ব্যাংকে 10% সরল সুদে কত বছর জন্য জমা রাখবে? 5 বছর। তাহলে 5 বছর পরে বলছে 5 বছর পরে সে কত টাকা, তার মানে আজকে থেকে 5 বছর পরে। তার মানে আজকে, এই যে আজকে, এই আজকে আমরা মেইনলি কি বুঝি, প্রেজেন্ট ভ্যালু, মানে আজকের মূল্য। আর 5 বছর পরে, এই যে 5 বছর পরে এই মূল্যটাকে বুঝি আমরা কি, ফিউচার ভ্যালু। তাহলে আমাদের প্রশ্নে প্রেজেন্টের টাকাটা দেওয়া আছে, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, ফিউচারের টাকা। এখন এই ফিউচারের টাকাটা কিভাবে গেছে আমাদের, এই সরল সুদ 10% সরল সুদ এবং 5টা বছর এই সরল সুদটা কি হয়েছে গণনা করছি, এভাবে করে তো আমরা ফিউচারে গেছি নাকি। তাহলে এবার এই কনসেপ্টটা ম্যাথ করার আগে আগে আমরা একটা সরলরেখা, এটাকে বলি আমরা টাইমলাইন। কি বলি? তো টাইমলাইনে আজকে 0 ইয়ারকে আমরা যদি লিখি সেটাকে আমরা বলি কি, প্রেজেন্ট ভ্যালু। আর কয় বছর পর বছর টাকা পাবেন, 5 বছর। তাহলে আমরা এখানে এইটা 5 কে আমরা কি বলতে পারি, ফিউচার ভ্যালু। তাহলে এখানে টাইমলাইনকে যদি আমরা এভাবে প্রকাশ করি 1 2 3 4 5। এখন চিন্তা করো আজকে এই যে সরল, এটাকে আমরা বলি কি, এই পুরা কনসেপ্টটাকে বলি আমরা সময় সময় রেখা। এই কনসেপ্টটাকে আমরা কি বলি, সময় রেখা। এখন আমরা যদি খেয়াল করি এটাকে ইংলিশে বলা হয় টাইমলাইন। কি বলা হয়, টাইমলাইন। তো এখন আমি যদি চিন্তা করি যে আজকে আমি কত টাকা জমা করছি, 10,000 টাকা। তাহলে খেয়াল করি এখানে আমি আজকে কি করলাম, 10,000 টাকা ইনভেস্ট করলাম। কোথায় ইনভেস্ট করছি বা জমা করছি কোথায়, জনতা ব্যাংকে। কোনো সমস্যা নেই। এখন দেখো জনতা ব্যাংক থেকে 5 বছর পর আমি কত টাকা সেটা জানতে চাইতেছি। তাহলে এখন কোন সুদে,
সরল সুদে। সরল সুদ বলা ছিল কি শুধুমাত্র কি টাকার উপর সুদ পাবে, আসল অর্থ। তাহলে আজকে যদি আমি 10,000 টাকা জমা করি তাহলে 1 বছর পরে আমি সুদ পাবো নাকি পাবো না? কোন টাকার উপর সুদ পাবো? আসল টাকার উপর। তাহলে আসল টাকা কত আছে আমাদের? 10,000 টাকা। এই 10,000 টাকার উপরে আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো। তাহলে আমরা 10,000 টাকা ইন্টু ইন্টারেস্টের পার্সেন্টেজ কত বলছেন? 10%। তাহলে এখন এই 10% আমি সুদ পাবো, আর এই 10,000 টাকা অলরেডি আছে। তাহলে 1 বছর পরে যদি মূল্য বের করি তাহলে এই দুটো যোগ করলেই হয়ে যাবে। এইটা হলো আমার আসল টাকা, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর এখানে আমাদের কি বের হবে? আই বের হবে। তাহলে এখন 1 বছর পরে কত টাকা বের হলো আমাদের মূল্য? 11,000 টাকা। এখানে এখানে 10,000 টাকা, আর এই দুইটার গুণ মানে যদি গুণ করি তাহলে কত আসে? 1,000 টাকা। তাহলে আমাদের 1 বছর পরে কত টাকা হয়? 11,000 টাকা। এতটুকু কথা বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমাদের 1 বছর পরে আমাদের ভ্যালু কত? এই 11,000 টাকা আমার 1 বছর পরে ভ্যালু। এখন আমি এই 11,000 টাকা আজকে রাখলাম, মানে আমার 1 বছর পরে ভ্যালু হবে কত? আজকে 10,000 টাকা, 1 বছর পর কত হবে? 11,000। কোনো সমস্যা নেই। সেকেন্ড ইয়ারে যখন আমি যাইতেছি, যে সেকেন্ড ইয়ারে যখন যাব, তার মানে ফার্স্ট ইয়ার থেকে যখন আমি সেকেন্ড ইয়ারে যাব, তখনও আমি কিসের উপর টাকা পাবো? আসল টাকার উপরেই সুদ পাবো। তার মানে কিভাবে নির্ণয় করবো? তখন আমার এখন কত টাকা আছে? 11,000 টাকা 1 বছর পরে। তাহলে এইভাবে করে লিখবো 11,000 টাকা, এর সাথে আমি আসল টাকার উপরে সুদ পাবো কত পার্সেন্ট? 10%। তার মানে আমার এখানে 11,000 টাকা 11,000 টাকাই আছে, এর উপরে কোনো ইন্টারেস্ট আমি পাই নাই। পাবো কার উপরে? আসল টাকার উপরে। তো 10,000 টাকা ইন্টু কত? 10%। তার মানে কত? এখানেও 1,000 টাকা। তাহলে কত হলো আমার? 12,000 টাকা। তাহলে আমার সেকেন্ড ইয়ার পরে, এই যে সেকেন্ড ইয়ার পরে আমাদের ভ্যালু কত দাঁড়ালো? 12,000 টাকা। এবার দেখো থার্ড ইয়ারে যদি আমি আসি তাহলে আমাদের কি হয়? আমরা এই 12,000 টাকা লিখলাম, 12,000 টাকার উপরে কোনো সুদ পাবো? পাবো কার উপরে? আসল টাকার উপরে। তাহলে 10% ইন্টারেস্ট পাবো। তাহলে এখন 12,000 টাকা এখানে লিখলাম, আর এখানে যোগ কত? 1,000 টাকা। তাহলে কত হলো? 13,000 টাকা। কথা কি বোঝা গেল? আচ্ছা, ফোর্থ ইয়ারে যখন, তার মানে আমাদের থার্ড ইয়ারের ভ্যালু কত দাঁড়ালো আমাদের? 13,000। এখন দেখো ফোর্থ ইয়ারে যদি আমি করতে চাই, ফোর্থ ইয়ারে আমাদের কত টাকা আছে? 13,000 টাকা পুরো ভ্যালু আসছে, মানে সুদ এবং আসল সহ 13,000 টাকা আছে। কিন্তু আমি সুদ পাবো কার উপরে? আসল টাকার উপরে। তাহলে এখন আমি 10,000 টাকার উপরে 10% সুদ পাবো। তার মানে এই 13,000 টাকার উপরে আমি আরো 1,000 টাকা পাবো। তার মানে কত? 14,000 টাকা। বুঝতে পারতেছি? আচ্ছা, এরপরে দেখো পঞ্চম বছর, তাহলে আমার 14th বছর পরে কত টাকা দাঁড়ালো? 14,000। এখন পঞ্চম বছর যখন দেখবো আমাদের 14,000 টাকা তো সুদ আসলের পরিমাণ বের হইলো, কিন্তু পরবর্তী বছরেও কি আমি এই 10,000 টাকার উপরে কি পাবো? ইন্টারেস্ট পাবো। তাহলে 14,000 টাকা প্লাস এখানে 1,000 টাকা, তাহলে কত হলো? 15,000 টাকা। এখন দেখো যদি আমরা এভাবে চিন্তা করি, সরল সুদে কাজ করে এভাবে, কাজটা বুঝতে পারছি? আচ্ছা, সরল সুদের কাজ যদি আমরা বুঝি, এখন দেখো আমাদের তো বইয়ে কি আছে? ফর্মুলা আছে, সরল সুদের ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা। এখন দেখো যদি সরল সুদ এভাবে করে আমরা বের করি তাহলে আমাদের সময় বেশি লাগে। আমাদের যে ফর্মুলাগুলো তৈরি করা হয়েছে এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা বুঝো। ফর্মুলাগুলো তৈরি করার পিছনে লজিক আছে, কিন্তু ওই লজিকগুলো আমাদের জানি আর না জানি, কিন্তু আমাদের মেইন কথা হলো কি, ফর্মুলা তৈরি করার পিছনে কাজ হলো বড় একটা কাজকে ছোট কাজে রূপান্তর করা। সূত্রটা হলো কি, এই যে আমরা এখানে শিখলাম না, এটাকে আমরা সূত্র রূপান্তর করে দেখাইতেছি। তাহলে এটা বইটা আমাদের কি সরল সুদের ফর্মুলা আকারে বইয়ে লেখা থাকে। তো খেয়াল করি সূত্রটা কিভাবে তৈরি হলো। দেখো এখানে আমরা যদি খেয়াল করি প্রতিটা জায়গায় এই যে এই 10,000 টাকা যদি আমি চিন্তা করি আজকে রাখছি, প্রতি বছর শুধু আমি তো এই টাকার উপরে সুদ পাইছি নাকি? তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে আমার অ্যাকচুয়ালি কি 10,000 টাকার সাথে যদি আমি 5 বছরের সুদ অ্যাড করি তাহলেই পেয়ে যাই। তাহলে এই 10,000 টাকা কিসের ভ্যালু? যদি আমরা চিন্তা করি যে সরল সুদে যদি আমরা ফর্মুলার কথা বলি, সূত্র যদি আমরা লিখতে চাই, তাহলে খেয়াল করো এই যে আমাদের 10,000 টাকা যে আজকে রাখলাম, এই যে 10,000 টাকা আমরা ফিউচার ভ্যালু বের করবো এখন নাকি? এখান থেকে ফিউচার ভ্যালু বের করছি, 5 বছর পরে কত টাকা আসছে? তাহলে এখন যদি চিন্তা করি আজকে আমি টাকা রাখলাম কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকার উপরে আমি সুদ পাবো কত বছর? 5 বছর। এই 10,000 টাকার উপরেই পাবো। তাহলে এখানে কি করছিলাম আমরা? এই যে এই 10,000 টাকা আমার কি ছিল? পি ছিল। আর এটা কি ছিল? আমাদের আই। এখন এটা কত বছর পর্যন্ত সেম সেম পাইছি? 5 বছর। তাহলে আমি এভাবে লিখতে পারি না 10,000 টাকা ইন্টু 10%,
এটা কত বছর পর্যন্ত চলছে আমাদের? 5 বছর। তাহলে আমি এখানে 5 লিখতে পারি না, পাই না? পারি। তাহলে এখন এই যে সুদের পরিমাণ, টোটাল সুদের পরিমাণের সাথে আসল টাকা যদি যোগ করে দেই, তাহলে আমাদের সহজ সুদ হিসাব হলো। তাহলে সহজ সুদে ভবিষ্যৎ মূল্য বের করতে পারলাম। তাহলে এই যে 10,000 টাকা, এটাকে আমরা কি বলি? পি, আসল টাকা। আর এখানে যে 10,000 টাকা আছে, এটাও কি আমরা কি বলি? পি বলি। আর এই যে 10% আছে, এটাকে আমরা কি বলি? আই। আর এই যে আমাদের 5 আছে, সেটাকে আমরা কি বলি? এন। তাহলে দেখো সরল সুদের ফিউচার ভ্যালুর ফর্মুলা আসলে এভাবে করে আসে। যদি এখানে খেয়াল করো, এই যে এই লজিকটা এখানে আছে, বুঝছি না বুঝিনি? তো দেখো এখানে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার যে ফর্মুলা কেন এরকম হলো, লজিক বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা সহজ সুদের কনসেপ্টটা বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে